প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তন্ময় ঘোষ আজ তোমাদের সামনে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা পরমাণুর গঠন ক্লাস 9-এ পড়েছো এবং সেখান থেকে জানতে পেরেছো পরমাণু প্রধানত তিনটি প্রাথমিক কণা দ্বারা গঠিত। কি কি কণা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার এই কণাগুলোর অবস্থান সম্পর্কেও তোমাদের জানা আছে যে নিউট্রন এবং প্রোটন পরমাণুর কেন্দ্রকে অবস্থান করে এবং ইলেকট্রনগুলি পরমাণুর কেন্দ্রকের বাইরে যে সমস্ত বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথ আছে সেই কক্ষপথগুলিতে আবর্তন করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মৌলের নিউক্লিয়াসের একটি ধর্ম বা পরমাণুর নিউক্লিয়াসের একটি ধর্ম। পরমাণুর নিউক্লিয়াসের সেই ধর্মটা কি? সেই ধর্মটাই হলো তেজস্ক্রিয়তা। পরমাণুর কেন্দ্রকে যে নিউট্রন এবং প্রোটন কণাগুলি থাকে তাদের তারতম্যের জন্যই কিন্তু এই তেজস্ক্রিয়তাটা সৃষ্টি হয়। এই তেজস্ক্রিয়তা জিনিসটা কি বা এই জিনিসটা হঠাৎ করে এলো কি করে, সেটা জানতে গেলে আমাকে জানতে হবে কি না, বিজ্ঞানী হেনরি বেকেরেল 1896 খ্রিস্টাব্দে পটাশিয়াম ইউরানিল সালফেট K2UO2SO4 এই লবণটি নিয়ে পরীক্ষা করছিলেন। কি করলেন তিনি? না, তিনি এই লবণটিকে কালো কাগজে মুড়ে ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে দিলেন। কয়েকদিন পর এসে দেখলেন যে ফটোগ্রাফিক প্লেটটা আক্রান্ত হয়ে গেছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। তখন তিনি কি ভাবলেন যে এই লবণটি থেকে নিশ্চয়ই কোনো অদৃশ্য রশ্মি বিকিরণ ঘটছে, যে রশ্মিটা ওই ফটোগ্রাফিক প্লেটটিকে নষ্ট করে দিয়েছে। তখন সেই রশ্মিটার নাম দেওয়া হলো কি? বেকেরেল রশ্মি। যেহেতু বিজ্ঞানী বেকেরেল প্রথম আবিষ্কার করলেন তাই তার নাম অনুসারে বেকেরেল রশ্মি বলা হয়। পরবর্তীকালে এই রশ্মিটারই নাম দেওয়া হয় তেজস্ক্রিয় রশ্মি। এখন আমরা করব কি, তেজস্ক্রিয়তা জিনিসটা কেমন। দেখো, এখানে লিখেছি কি একটা ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস। আমার কাছে একটা ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসটা যদি দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়, স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বিভাজিত হচ্ছে, হয়ে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং এই নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসটা অবশ্যই হালকা হবে। তার সঙ্গে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করবে। সেই অদৃশ্য রশ্মিগুলো কি কি? আলফা রশ্মি হতে পারে, বিটা রশ্মি হতে পারে, গামা রশ্মি হতে পারে। যদি দেখা যায় যে কোনো মৌলের পরমাণু এরকম অদৃশ্য রশ্মি বিকিরণ করছে, তাহলে সেই মৌলগুলিকে আমরা বলতে পারি তেজস্ক্রিয় মৌল। এবং কোন মৌলের মধ্যে যদি এই ধর্মটা থাকে তাহলে সেই ধর্মটাকেই বলছি আমরা তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা একটি ধর্ম এবং এই ধর্মটা অবশ্যই পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। কেমন? এবং এই তেজস্ক্রিয়তাটা কিন্তু সব পরমাণু দেখাবে না, বা এটা রেগুলার ট্রেন্ড নয়। এটা পিরিয়ডিক টেবিলে আমরা যেমন দেখি বিভিন্ন মৌলের পরমাণুগুলোর আকার, আকৃতি, তাদের আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি ইত্যাদি যেমন একটা রেগুলার ট্রেন্ড থাকে, তেজস্ক্রিয়তা কিন্তু একটা রেগুলার ট্রেন্ড নয়। তাহলে তেজস্ক্রিয়তা কিন্তু সমস্ত মৌল দেখায় না। এরপর কি বলছি, আমরা কয়েকটা তেজস্ক্রিয় মৌল এখানে লিখেছি। তেজস্ক্রিয় মৌল কি কি হতে পারে? যেমন ধরো পোলোনিয়াম 84, রেডন 86, রেডিয়াম 88, অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম 90, প্রোটোঅ্যাক্টিনিয়াম 91, ইউরেনিয়াম 92। তাহলে এই যে মৌলের পরমাণুগুলো লিখেছি এগুলো সবই কিন্তু স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল, কারণ প্রত্যেকেই নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মিরা বিকিরণ করতে পারে, যেক্ষেত্রে কারো বাহ্যিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। এখন কি করবো, আমরা এই যে রশ্মিগুলো বিকিরণ হচ্ছে এই রশ্মিগুলোর কি ধর্ম আছে, এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলোর কথা বলছি আমরা, এদের কি কি ধর্ম আছে। দেখো, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো পাতলা যদি আমাদের কাছে অ্যালুমিনিয়ামের পাত থাকে, এই অ্যালুমিনিয়াম পাত কিন্তু সহজেই আর ভেদ করে চলে যেতে পারে। গ্যাসের মধ্যে দিয়ে যখন যাবে এই রশ্মিগুলো আলফা, বিটা, গামা গ্যাসটাকে কিন্তু আয়নিত করতে পারে। এছাড়া কি ধর্ম আছে, যে এই যে রশ্মিটা নির্গত হচ্ছে এইখানে যদি ধরো আমি হঠাৎ করে এই বিক্রিয়াটার উপর বাইরে থেকে চাপ বা প্রেসার কোনো কিছু অ্যাপ্লাই করে দিলাম, এর জন্য কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের হারটা কোনোভাবে প্রভাবিত হবে না। কেমন? মানে বাহ্যিক চাপ, তাপমাত্রা, অনুঘটক, গাঢ়ত্ব কোনো কিছুর দ্বারা কিন্তু এটা প্রভাবিত হয় না। এবং এই রশ্মিগুলো ফটোগ্রাফিক প্লেটের উপর যদি ফেলা হয় তাহলে ফটোগ্রাফিক প্লেটটাকে নষ্ট করে দেবে।
এইগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিগুলোর একটা ধর্ম। কেমন? এরপর যেটা আমরা আলোচনা করব সেটা কি না, এই যে তিনটে রশ্মি আমরা পেলাম, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এদের প্রকৃতিটা কিরকম, মানে এরা কি ধরনের আধানগ্রস্ত, পজিটিভ না নেগেটিভ না নিস্তড়িত, সেটা জানার জন্য বিজ্ঞানী রাদারফোর্ডের একটি পরীক্ষা আছে। কি করেছিলেন না, আলফা বিটা গামা রশ্মি এদের প্রকৃতি জানার জন্য তিনি এই পরীক্ষাটা করেছিলেন। সেখানে কি করেছেন না, এরকম একটা লেডের ব্লক নিয়েছেন। লেডের ব্লকের মধ্যে এখানে একটা তেজস্ক্রিয় পদার্থকে নেওয়া হয়েছে। এটা একটা তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থটা নেওয়া হয়েছে, এখানে সরু ছিদ্রযুক্ত ধাতব পাতকে ব্যবহার করা হয়েছে। এর মাঝখান দিয়ে খুব সূক্ষ্ম একটা সরু ছিদ্র করা আছে। এবার এই তেজস্ক্রিয় পদার্থটি থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ হয়, সেটা আমরা জানি। যে রশ্মিটা বিকিরণ ঘটছে সরু ছিদ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এর গতিপথে যদি আমরা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করি বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করি, এখানে যেমন একদিকে নেগেটিভ তড়িৎ ক্ষেত্র, একদিকে পজিটিভ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা আছে, তখন যাওয়ার সময় দেখা যাবে একটা ফটোগ্রাফিক প্লেট যদি নেওয়া হয়, এর গতিপথে ফটোগ্রাফিক একটা প্লেট নিয়েছি, সেই প্লেট নিলে দেখা যাবে এই বিন্দু থেকে রশ্মিগুলো তিনটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি রশ্মি সোজা ফটোগ্রাফিক প্লেটে চলে যায়, আরেকটি রশ্মি নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যায়, আরেকটি রশ্মি পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যায়, এবং যে বিন্দুগুলোতে গিয়ে আঘাত করছে সেই বিন্দুগুলোতে কালো স্পট তৈরি করে। তাহলে এই যে আলফা রশ্মিটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে গেল, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে আলফা রশ্মির আধানটা কেমন। যেহেতু এদিকটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্র, তাই বলতে পারি আলফা রশ্মিটি পজিটিভ আধানগ্রস্ত হবে। একইভাবে বিটা রশ্মিটা যেহেতু পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে গেছে, তাই আমরা বলতে পারি বিটা রশ্মিটা নেগেটিভ তড়িৎধর্মী হবে। আর গামা রশ্মিটার প্রকৃতি কিরকম হবে, গামা রশ্মিটা কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রের দিকে মুভ করেনি, সোজা গিয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর কালো স্পট তৈরি করেছে। তাহলে গামা রশ্মিটি কিন্তু নিস্তড়িত, যেহেতু কোনো তড়িৎ ক্ষেত্রের দিকেই মুভ করতে পারেনি, সেই কারণে গামা রশ্মির প্রকৃতি আমরা বলতে পারি নিস্তড়িত। তাহলে রাদারফোর্ড এই টোটাল পরীক্ষাটা কিন্তু একটি বায়ুশূন্য পাত্রের মধ্যে করেছিলেন। বায়ুশূন্য পাত্রের মধ্যে করতে হবে। এই পরীক্ষাটা করার পর সেখান থেকে তিনি সিদ্ধান্ত এলেন আলফা বিটা এবং গামা রশ্মিগুলোর প্রকৃতি কিরূপ। আলফা রশ্মি ধনাত্মক আধানগ্রস্ত, বিটা রশ্মি ঋণাত্মক আধানগ্রস্ত এবং গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত। রাদারফোর্ডের পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম যে আলফা বিটা এবং গামা রশ্মি এদের প্রকৃতি কিরূপ হয়। এখন এদের কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমে লিখেছি প্রকৃতি। আলফা রশ্মির প্রকৃতি কেমন হবে? আমরা আগেই বললাম আলফা রশ্মি ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম 2+ কণার স্রোত। হিলিয়াম 2+ কণার স্রোত যেটা ধনাত্মক আধানযুক্ত, সেটাকে আমরা আলফা রশ্মি বলি। বিটা রশ্মি কোনটা? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কণার স্রোতকেই আমরা বিটা রশ্মি বলছি। এবং এটা কেমন প্রকৃতিতে? এটা হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী। আর গামা রশ্মিটা কেমন? গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তাহলে এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু খুব কম। মনে রাখতে হবে প্রত্যেকেই কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয় এবং প্রত্যেকেরই উচ্চ গতিবেগ সম্পন্ন। তাহলে উচ্চ গতিবেগ সম্পন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা এই তিন প্রকার রশ্মি নির্গত হয়, যার মধ্যে গামা রশ্মিটা কোন রকম আধানগ্রস্ত নয়। এটা এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ এবং যার তরঙ্গদৈর্ঘ্য খুব কম, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য। এরপর চলে আসি চিহ্ন। আলফা রশ্মিকে আমরা কিভাবে প্রকাশ করি? যে আলফা রশ্মিকে আমরা লিখি এইভাবে, হিলিয়াম 2 4। এখানে হিলিয়াম পরমাণু, যার কেন্দ্রকে দুটি প্রোটন আছে, ভর সংখ্যা 4 এবং কেন্দ্রকে নিউট্রন সংখ্যা আছে 2টি। 4 - 2 করলে 2টি নিউট্রন পেয়ে যাব। এখানে যে হচ্ছে যে বিটা রশ্মি, বিটা রশ্মিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বিটা রশ্মি মানে ইলেকট্রন -1 0 এইভাবে লিখতে পারি। বিটা লিখতে পারি, অথবা বিটা নিচে -1 উপরে 0 এইভাবেও প্রকাশ করতে পারি। আর গামা রশ্মিকে কিভাবে প্রকাশ করব? একে সিম্পলি গামা লিখতে পারি, অর গামা 0 0 লিখতে পারি। এরপর চলে আসি আধান, যে আলফা রশ্মির আধান কত হবে।
আলফা রশ্মির আধান হচ্ছে দুটি প্রোটনের আধানের সমান। তাহলে প্রোটন হয় পজিটিভ আধানগ্রস্ত হয় আমরা জানি, তাহলে প্রোটনের আধানও আমাদের জানা আছে। দুটি প্রোটনের আধান বের করলে আমরা পেয়ে যাবো আলফা রশ্মির আধান কত। তাহলে আলফা রশ্মির আধান কত, প্লাস 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা সিজিএস পদ্ধতিতে 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আর যদি আমরা এসআই প্রকাশ করি তখন পেয়ে যাব 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এসআই ইউনিটে করলে এত কুলম পাবো, এবং এরা দুটো করে প্রোটনের আধানের সঙ্গে সমান। একইভাবে বিটা রশ্মি যদি আমরা আধান বের করি, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের আধানের সমান। ইলেকট্রনের আধান কত আমাদের জানা আছে, -4.8 into 10 to the power minus 10 ESU। और আমরা যদি SI ইউনিটে বের করি তাহলে -1.6 into 10 to the power minus 19 কুলম লিখব। আর গামা রশ্মির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, গামা রশ্মির তো কোনো আধান নেই, তাহলে গামা রশ্মির আধান শূন্য, এটা একটা বিস্তরিত কণা। এবার যদি দেখি ভর কত হবে, যে আলফা রশ্মির ভর কত। আলফা রশ্মির ভর হচ্ছে একটি প্রোটনের ভরের 4 গুণ। একটি প্রোটনের যত ভর তার যদি আমি 4 গুণ করি তাহলে টোটালটা পাবো আলফা রশ্মির ভর, এবং তার মান কত 6.642 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। বিটা রশ্মির ভর কত, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এবার ইলেকট্রনের ভর আমাদের জানা আছে 9.108 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। আর গামা রশ্মির কোনো ভর নেই আমরা জানি, তাহলে গামা রশ্মির ভর হচ্ছে শূন্য। এই চারটে প্রধান ধর্ম আমাদের সবসময় মনে রাখতে হবে, আলফা, বিটা এবং গামা রশ্মি। এরপর নেক্সট যেটা আছে, আমাদের তুলনা করতে দিতে পারে যে আলফা, বিটা এবং গামা রশ্মি এদেরকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজাতে বলতে পারে। কিরকম অর্ডার, যেমন ধরো তোমাকে বললো ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও, যে এদের ভেদন ক্ষমতা সবচেয়ে কার বেশি। তাহলে যদি এখানে কম্পেয়ার করি যে ভেদন ক্ষমতা দেখবো সবচেয়ে বেশি হচ্ছে গামা, তারপর বিটা, তারপর আলফা। ভেদন ক্ষমতা মানে অ্যালুমিনিয়াম পাত্রে ভেদ করার ক্ষমতা। যে অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে দিয়ে যে তিনটে রশ্মিকে পাঠায় তাহলে দেখো গামা রশ্মি সবচেয়ে বেশি পরিমাণ পাত্রা ভেদ করতে পারে, তারপর বিটা রশ্মি, তারপর হচ্ছে আলফা রশ্মি। তাহলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। আর একটা কি জানতে হবে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, ওই গ্যাসের মধ্যে দিয়ে যখন এই রশ্মিগুলো যাবে গ্যাসকে আয়নিত করবে, সেক্ষেত্রে আলফা রশ্মি আয়নিত করার হার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর হচ্ছে গামা। যেহেতু আলফা রশ্মির আধান 2+, ধনাত্মক আধানের পরিমাণটা বেশি, সেই কারণে গ্যাসের মধ্যে দিয়ে যখনই যাবে গ্যাসকে সবচেয়ে বেশি আয়নিত করবে। আর এর মধ্যে আধানের পরিমাণ নেই, শূন্য, তাই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম। আর একটা করতে পারি আমরা গতিবেগ, যে এই তিনটে রশ্মির মধ্যে গতিবেগ কার বেশি। মনে রাখবে সবসময় গতিবেগ গামা রশ্মি সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। তাহলে গামা রশ্মির গতিবেগ সবচেয়ে বেশি। এই তিনটে পয়েন্ট খুবই জানা প্রয়োজন, এগুলো। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হলো পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মির নিঃসরণ ও নতুন নিউক্লিয়াসের জন্ম। যে তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে যদি আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাহলে কি নতুন নিউক্লিয়াস সৃষ্টি হতে পারে। প্রথম যেমন লিখেছি দেখো, আলফা কণা নিঃসরণ। কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা কণা বেরিয়ে আসে, এখানে x একটি মৌল লিখেছি যার ভর সংখ্যা m, পারমাণবিক সংখ্যা z। এখান থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে আসে তাহলে তার ভর সংখ্যা 4 একক কমে যাবে, তাই লিখেছি m-4, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, z-2, এবং একটি নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি হবে যেটি y। এখানে ছিল x, এখানে হয়ে যাবে y। নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তার সঙ্গে পারমাণবিক সংখ্যা 2 একক কমছে, ভর সংখ্যা কমে যাচ্ছে 4 একক। এখানে একটি এক্সাম্পল নিয়ে দেখানো হয়েছে ইউরেনিয়াম 92-238, যে আলফা কণা নির্গত করার পর দেখতে পাচ্ছি ভর সংখ্যা 4 একক কমে গেছে 234, এবং প্রোটন সংখ্যা 2 একক কমে গেছে, কমে 90 হয়েছে, এবং নতুন নিউক্লিয়াস থোরিয়াম তৈরি হয়েছে। এখানে ছিল ইউরেনিয়াম, এখানে নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে থোরিয়াম।
নেক্সট দেখো বিটা কণা। বিটা কণা যদি নিঃসৃত হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তখন কি তৈরি হবে? বিটা কণা নির্গত হলে শুধুমাত্র প্রোটন সংখ্যা এক একক বাড়ে, ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন এখানে হবে না। এক্ষেত্রে দেখো নিচের প্রোটন সংখ্যা ছিল জেড, প্রোটন সংখ্যা এক একক বেড়ে Z+1 হয়েছে, কিন্তু উপরে ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন এখানে হয়নি, তার সঙ্গে নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে থোরিয়াম 90-234, একটি বিটা কণা নির্গত করেছে, বিটা কণা নির্গত করার পর প্রোটোঅ্যাক্টিনিয়াম 91 এই নতুন মৌলের নিউক্লিয়াসটি তৈরি হয়েছে। এরপর দেখিয়েছে গামা কণা নিঃসরণ। গামা কণা কিভাবে নিঃসরণ হতে পারে? কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু সরাসরি গামা কণা বেরোয় না। কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আলফা বিটা অথবা আলফা বিটা উভয়ই একসঙ্গে বেরোয়, বেরোনোর পর সেই পরমাণুটি উত্তেজিত অবস্থায় থাকে। সেই উত্তেজিত অবস্থা থেকে সুস্থিতি লাভের জন্য পরমাণুটি কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে। যে শক্তিটা বিকিরণ করে সেটাই গামা রশ্মি রূপে নির্গত হয়। তাহলে বোঝা গেল যে কোনো পরমাণু থেকে ডাইরেক্ট কখনোই গামা রশ্মি বের হবে না। আলফা রশ্মি বিটা রশ্মি অথবা আলফা বা বিটা দুজনেই বের হওয়ার পর পরমাণুটি থেকে তবেই গামা রশ্মি নির্গত হতে পারে। এক্ষেত্রে একটি এক্সাম্পল নিয়েছি, যেমন ধরো বিটা রশ্মি বেরিয়েছে, বিটা রশ্মি বেরিয়ে প্রোটন সংখ্যা এক একক বাড়ে এবং মাথায় স্টার দিয়ে প্রকাশ করা হয়েছে কেন না, যেহেতু পরমাণুটি উত্তেজিত অবস্থায় আছে। এই উত্তেজিত অবস্থা থেকে সুস্থিতি লাভের জন্য পরমাণুটি কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে। কি শক্তি বিকিরণ করছে? এখানে গামা, এই যে গামা পরিমাণ শক্তি বিকিরণ করছে, বিকিরণ করে নতুন মৌলের নিউক্লিয়াস আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে একটা এক্সাম্পল নিয়েছি কোবাল্ট 2760, যে বিটা রশ্মি নির্গত করেছে, করলে প্রোটন সংখ্যা 27 ছিল, 27 থেকে এখানে 28 হয়েছে, এক একক বেড়েছে। তখন মৌলটি উত্তেজিত অবস্থায় আছে, স্টার দেওয়া আছে। এই উত্তেজিত অবস্থা থেকে স্থায়িত্ব পাওয়ার জন্য তখন পরমাণুটি গামা রশ্মি বিকিরণ করেছে। এরপর নেক্সট যেটা আমরা আলোচনা করব ফ্যাজান এবং সডির সূত্র। ফ্যাজান এবং সডি কি বলেছেন? এখানে দেখো এই যে আলফা রশ্মি বেরিয়েছে, আলফা রশ্মি বেরোনোর ফলে প্রোটন সংখ্যা 92 থেকে 90 হয়ে গেছে। তাহলে 92 থেকে 90 মানে দুবার কমে গেছে। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে আমরা জানি বিভিন্ন মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো আছে। এবার প্রোটন সংখ্যা 2 একক কমে যাওয়া মানে কি? তাহলে পর্যায় সারণীতে এই মৌলটার অবস্থান কোথায় হবে? তাহলে ইউরেনিয়াম মৌলের অবস্থান যে জায়গায় ছিল তার 2 ঘর কিন্তু বাম দিকে চলে আসে, কারণ এর তো 92, এখানে 90 আছে। তাহলে থোরিয়াম মৌলটির অবস্থান কিন্তু ইউরেনিয়ামের 2 ঘর বাম দিকে হবে। আর একইভাবে যদি দেখি যে বিটা কণা বেরিয়েছে, তাহলে প্রোটন সংখ্যা এখানে কি দেখতে পাচ্ছি? 90 থেকে কত হয়েছে? 91। তাহলে প্রোটন সংখ্যা এক একক বেড়ে গেছে। তাহলে প্রোটন সংখ্যা যদি এক একক বেড়ে যায়, তাহলে প্রোটোঅ্যাক্টিনিয়াম মৌলটার অবস্থান কোথায় হবে? তাহলে এই থোরিয়াম মৌলটার অবস্থান যেখানে ছিল তার এক ঘর ডান দিকে হবে। এটাই হচ্ছে ফ্যাজান এবং সডির সূত্র, যে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা বেরোয়, তাহলে যে নতুন মৌলটি সৃষ্টি হলো তার অবস্থান জনক মৌলের অবস্থানের 2 ঘর বাম দিকে হবে। আর যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে যে অপত্য নিউক্লিয়াস, অপত্য মানে এটা, যে অপত্য নিউক্লিয়াসটি তৈরি হলো তার অবস্থান জনক নিউক্লিয়াসের এক ঘর ডান দিকে হবে। এটাকেই আমরা ফ্যাজান এবং সডির সূত্র বলছি। এরপর চলে আসি আইসোটোপের ধারণা। এখান থেকে আমরা আইসোটোপের ধারণাতে আসতে পারি কিভাবে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা এবং পরপর দুটি বিটা কণা বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা তেজস্ক্রিয় আইসোটোপ পেয়ে যাব। কিভাবে পেতে পারি? এক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখানো যাক। যেমন ধরো ইউরেনিয়াম, এই এক্সাম্পলটা নিয়ে দেখাই। ইউরেনিয়াম একটি আলফা কণা বেরিয়ে আসার পর থোরিয়াম 234 এখানে 90 তৈরি করেছে। এবার এখান থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে আসে, তাহলে প্রোটন সংখ্যাটা এক একক বেড়ে যাবে, বেড়ে গিয়ে প্রোটোঅ্যাক্টিনিয়াম হবে 91-234। এ যদি আবার একটা বিটা কণা বের করে, তাহলে এই 91টা 92 হয়ে যাবে, 92 গার্ড ইউরেনিয়ামের 234 হয়ে গেল। তাহলে এখানে দেখো যে ইউরেনিয়ামটা ছিল এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 92, এরও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 92, কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। এর ভর সংখ্যা 238, এর ভর সংখ্যা 234, কিন্তু একই মৌলের নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে এই দুটো নিউক্লিয়াস কি হবে? পরস্পরের তেজস্ক্রিয় আইসোটোপ। কারণ আমরা জানি যাদের প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা পরস্পরের আইসোটোপ হয়।
তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা এবং পরপর দুটি বিটা কণা বেরোয় তাহলে কিন্তু আমরা তেজস্ক্রিয় আইসোটোপ পেয়ে যাব। ওকে, নেক্সট আমরা তেজস্ক্রিয়তার একক নিয়ে আলোচনা করব। তেজস্ক্রিয়তার একক কি হতে পারে? প্রথম হচ্ছে 20। 20 সমান কি লেখা আছে? 3.7 × 10⁻10 বিঘটন প্রতি সেকেন্ড। যদি দেখা যায় যে কোনো তেজস্ক্রিয় পরমাণু প্রতি সেকেন্ডে এত সংখ্যক তেজস্ক্রিয় পরমাণুর বিঘটন ঘটাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে অতগুলো করে পরমাণু বিঘটিত হয়ে যাচ্ছে, তাহলে যে তেজস্ক্রিয়তার পরিমাণটাকে আমরা 120 বলবো। কেননা কোনো তেজস্ক্রিয় মৌল কি হয় না, সবসময় তেজস্ক্রিয় বিকিরণ করতে থাকে এবং এই তেজস্ক্রিয় বিকিরণটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না সে স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। যখনই স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে তখনই তার তেজস্ক্রিয় বিকিরণ বন্ধ হয়ে যাবে। যদি দেখা যায় প্রতি সেকেন্ডে এতগুলো করে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন ঘটছে, তাহলে তেজস্ক্রিয়তার পরিমাণটাকে আমরা 120 বলি। একইভাবে বেকারেল হচ্ছে এসআই ইউনিট, এসআই একক, এবং এক্ষেত্রে 1 বেকারেল = 1 ডিপিএস, মানে প্রতি সেকেন্ডে যদি একটি করে তেজস্ক্রিয় পরমাণুর বিঘটন ঘটে, তেজস্ক্রিয়তার পরিমাণকে আমরা 1 বেকারেল বলতে পারি। তাহলে এই দুটোকে থেকে আমরা যদি কম্বাইন করে দিই তাহলে 20 এর সাথে বেকারেলের কি সম্পর্ক পাবো? যে 120 সমান 3.7 × 10⁻10 বেকারেল। কারণ এখানেও 1 ডিপিএস আর এখানেও এত ডিপিএস, এই দুটোকে কম্বাইন করে দেওয়া মানে 3.7 × 10⁻10 বেকারেল পেয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে রাদারফোর্ড, যে 1 রাদারফোর্ড = 10⁻6 ডিপিএস, মানে 10⁻6 সংখ্যক তেজস্ক্রিয় পরমাণু যদি প্রতি সেকেন্ডে বিঘটিত হয়ে যায় তাহলে তেজস্ক্রিয়তার পরিমাণকে আমরা রাদারফোর্ড বলবো। একইভাবে 1 রাদারফোর্ড সমান 10⁻6 বেকেরেল, বিকিউ মানে বেকেরেল। এরপর আসছি কৃত্রিম তেজস্ক্রিয়তা। এতক্ষণ ধরে আমরা স্বাভাবিক তেজস্ক্রিয়তা নিয়ে পড়েছি। কৃত্রিম তেজস্ক্রিয়তা মানে কি? না, কিছু কিছু মৌলের পরমাণু আছে যারা সুস্থিত নিউক্লিয়াস, বাইরে থেকে তাদেরকে কোনো কিছু পরমাণু দিয়ে আঘাত করে দেওয়া, আঘাত করে তাকে অস্থায়ী করে তোলা হয়, তখন সেই অস্থায়ী পরমাণুটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত না স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় ততক্ষণ সে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে থাকে। এই ঘটনাটাকে আমরা স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলছি না, এই ঘটনাটার নামই হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখো দেখানো হয়েছে সুস্থিত হালকা মৌলের অতেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস আছে। এটা হালকা মৌলের নিউক্লিয়াস, এটা তীব্র গতিসম্পন্ন আঘাতকারী কণা দ্বারা আঘাত করছে। আমরা কি কি কণা হতে পারে? প্রোটন হতে পারে, ডয়টেরন হতে পারে, নিউট্রন হতে পারে, গামা রশ্মি হতে পারে, আলফা কণা হতে পারে। এই কণাগুলো দ্বারা আমরা একটা হালকা মৌলের নিউক্লিয়াসকে আঘাত করতে পারি প্রচন্ড গতিবেগে। যখনই আঘাত করব নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে যাবে এবং তেজস্ক্রিয় নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে, অস্থায়ী তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস, এবং সেই সঙ্গে বিভিন্ন অদৃশ্য রশ্মি আস্তে আস্তে বিকিরণ করতে শুরু করবে। এই ঘটনাটাই বলছি আমরা কৃত্রিম। এখানে একটা উদাহরণ নিয়ে দেখানো আছে, দেখো অ্যালুমিনিয়াম 1327, এখানে নিউট্রন দিয়ে আঘাত করেছি। আঘাত করার পর সোডিয়াম পরমাণুর একটি নিউক্লিয়াস তৈরি হয়েছে যার 1124, তার সঙ্গে হিলিয়াম কণা বেরিয়ে এসছে 24। নিচেগুলো যদি আমরা অ্যাড করে দিই 11 আর 2 13, নিচেটা 13, 13 + 0 13, আর উপরে 27 আর 1 28, হ্যাঁ 24 আর 4 28। দুদিকেই ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাগুলো সেম আছে। আর এই যে নিউক্লিয়াসটা তৈরি হলো এটা কিন্তু তেজস্ক্রিয় নিউক্লিয়াস, মাথায় স্টার দেয়া আছে, এটা একটা অস্থায়ী। কারণ এই যে নিউক্লিয়াস তৈরি হলো এই আবার তেজস্ক্রিয় বিকিরণ করবে এবং অদৃশ্য রশ্মি বিকিরণ করবে। তাহলে এই যে তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা তৈরি হলো এটা কিন্তু কৃত্রিম তেজস্ক্রিয় মৌল একটা তৈরি হয়ে গেল। এই ঘটনাটাকে আমরা বলছি কৃত্রিম তেজস্ক্রিয়তা। একইভাবে নাইট্রোজেনকে আমরা নিউট্রন দিয়ে আঘাত করেছি, কার্বন তৈরি হয়েছে 614, আর তার সঙ্গে একটা প্রোটন তৈরি হয়েছে 11। তাহলে এই যে নিউক্লিয়াসটা তৈরি হলো এটাও কিন্তু একটা অস্থায়ী তেজস্ক্রিয় নিউক্লিয়াস, যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে। এই ঘটনাটাকে আমরা কৃত্রিম তেজস্ক্রিয়তা। এখন আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা মৌলের নিউক্লিয়াসের ধর্ম। দেখো তোমরা সকলেই জানো যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা এই 3 প্রকারের রশ্মি নির্গত হয়, এবং এই 3 প্রকার রশ্মি নির্গত হওয়ার ফলে নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি হয়। কারণ জনক যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের থেকে সম্পূর্ণভাবে নতুন একটি নিউক্লিয়াস আমরা পেয়ে যাই। সেই কারণে এই 3 প্রকার রশ্মি যেহেতু নিউক্লিয়াস থেকে বের হচ্ছে বলেই আমরা নতুন নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি, তাই বলতে পারি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এরপর এটাকে যদি আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, যেমন ধরো 1 গ্রাম রেডিয়াম
এবং রেডিয়াম ব্রোমাইডের মধ্যে বর্তমান 1 গ্রাম রেডিয়াম, আমি 1 গ্রাম রেডিয়াম নিয়েছি, আর একটা রেডিয়াম ব্রোমাইডের একটি লবণ নিয়েছি যার মধ্যে রেডিয়াম আছে 1 গ্রাম। দুটো যৌগের মধ্যেই দেখতে পাবো যে তেজস্ক্রিয়তা সেম, মানে 1 গ্রাম রেডিয়ামের মধ্যে যতগুলি রেডিয়াম পরমাণু আছে, রেডিয়াম ব্রোমাইডের মধ্যে বর্তমান 1 গ্রাম রেডিয়ামের মধ্যে ঠিক ততগুলি পরমাণু আছে। যেহেতু তেজস্ক্রিয়তা পরমাণু সংখ্যার উপর নির্ভর করে এবং উভয় যৌগের পরমাণুর সংখ্যা সেম, সেই কারণে আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা এরা প্রত্যেকে সেম দেখাচ্ছে। সেই কারণে 1 গ্রাম রেডিয়াম ঠিক যতটা তেজস্ক্রিয়তা দেখাবে, রেডিয়াম ব্রোমাইডের মধ্যে 1 গ্রাম যে রেডিয়াম আছে সেটাও ঠিক সমপরিমাণ তেজস্ক্রিয়তা দেখাবে। এবং পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বাই প্রোটন এই যে রেশিওটা বা নিউট্রন এবং প্রোটন সংখ্যার যে অনুপাত, এই অনুপাতের উপরই নির্ভর করছে কোনো মৌলের পরমাণু তেজস্ক্রিয়তা দেখাবে কিনা। সাধারণত দেখা যায় n/p এই রেশিওটা 1.54 এর তুলনায় যদি বেশি হয় তখন মৌলের পরমাণুটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। আমরা জানি lead 82 এটি একটি স্থায়ী নিউক্লিয়াস, lead 82 এটি একটি স্থায়ী নিউক্লিয়াস। 82 পর 83 বিসমাথ 209 সেটি একটি অতেজস্ক্রিয় মৌল। এরপর 84 বা তার থেকে অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো n/p অনুপাতের মান 1.54 এর তুলনায় বেশি হওয়ায় তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। এই সমস্ত পয়েন্টগুলো থেকে আমরা জানতে পারলাম যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয় ধর্ম হলো তেজস্ক্রিয়তা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র থেকে বিটা কণা রূপে কিভাবে ইলেকট্রন নির্গত হয়। দেখো, আমরা সকলেই জানি যে ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে ইলেকট্রন কিভাবে পরমাণুর কেন্দ্র থেকে বেরিয়ে আসছে? কেননা বিটা কণা মানে ইলেকট্রন, তাহলে বিটা কণা আবার পরমাণুর কেন্দ্র থেকে বেরোয়, সুতরাং পরমাণুর কেন্দ্র থেকে তাহলে ইলেকট্রন বেরিয়ে আসছে। তাহলে কিভাবে ইলেকট্রন বেরিয়ে আসছে? দেখো, আমরা জানি যে বিটা কণা যখন পরমাণুর কেন্দ্র থেকে বেরোয় তখন পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে, কিন্তু ভর সংখ্যার কোনরূপ পরিবর্তন ঘটে না। এক্ষেত্রে কি হয় না, কেন্দ্রকের মধ্যে একটি নিউট্রন কণা প্রোটনে রূপান্তরিত হয়, তার সঙ্গে একটি ইলেকট্রন উৎপন্ন হয় এবং একটি অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হয়। এই অ্যান্টি নিউট্রিনো একটি ভরহীন এবং আধানহীন উপাদান কণিকা। এই যে ইলেকট্রনটা উৎপন্ন হলো, এই ইলেকট্রনটাই তীব্র গতিসম্পন্ন হয়ে পরমাণুর কেন্দ্র থেকে বেরিয়ে আসে। তাই কোনো পরমাণু থেকে যখনই বিটা কণা বেরোবে, এই ইলেকট্রনটাই পরমাণুর কেন্দ্র থেকে তীব্র গতিবেগে বেরিয়ে আসে। এইভাবে আমরা বলতে পারি যে বিটা কণা রূপে পরমাণুর কেন্দ্র থেকে ইলেকট্রন নির্গত হয়। নেক্সট একটি প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। ইউরেনিয়ামের একটি নিউক্লিয়াস 92-238 থেকে যদি পরপর 8টি আলফা এবং 6টি বিটা কণা নির্গমন ঘটে, তাহলে কি নতুন নিউক্লিয়াস তৈরি হবে? আমরা কি জানি যে একটি আলফা কণা নির্গমনে ভর সংখ্যা 4 একক হ্রাস পায় এবং প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পায়। সুতরাং এক্ষেত্রে 8টি আলফা কণা নির্গমন ঘটছে, তাহলে 8টি আলফা কণা নির্গমনে ভর সংখ্যার হ্রাস কত হবে? 32 একক। তাহলে 8টি আলফা কণা নির্গমনে প্রোটন সংখ্যার হ্রাস কত হবে? 16 একক। তাহলে এখানে ছিল 238 ভর সংখ্যা, তাহলে সেখান থেকে যদি 32 একক কমে যায়, তাহলে 8টি আলফা কণা নির্গমনের পর নতুন মৌলের নিউক্লিয়াসে ভর সংখ্যা কত হবে? 238 মাইনাস 32 ইকুয়াল টু 206। এবং নতুন মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত হবে? 16 একক কমে যাচ্ছে, তাহলে 92 মাইনাস 16 সমান 76। এরপর আবার 6টি বিটা কণা নির্গমন হয়েছে। আমরা কি জানি যে বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 1 একক করে বাড়ে, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু 6টি বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে প্রোটন সংখ্যা টোটাল আরো 6 বাড়বে। তাহলে প্রোটন যদি 6 একক বাড়ে, তাহলে এখানে ছিল 76, তাহলে আরো 6 একক বেড়ে কত হবে? 76 প্লাস 6 ইকুয়াল টু 82। তাহলে নতুন মৌলের যে নিউক্লিয়াসটা আমরা পেয়ে গেলাম, তার প্রোটন সংখ্যা হচ্ছে 82 এবং ভর সংখ্যা হবে 206। এবং নতুন মৌলের নিউক্লিয়াসটি তার মানে কি হবে? এটা হয়ে গেল লেড, কারণ লেডের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 82, ভর সংখ্যা পেয়ে গেলাম 206। তাহলে এক্ষেত্রে আমরা নতুন মৌলের নিউক্লিয়াসটা পেয়ে গেলাম। এরকম একটি হোমওয়ার্ক তোমাদের দেওয়া হলো, এই হোমওয়ার্কটা বাড়িতে সকলে চেষ্টা করো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এতক্ষণ ধরে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়লাম এবং অনেক কিছু জানতেও পারলাম। এই তেজস্ক্রিয় আইসোটোপগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয় চিকিৎসা শাস্ত্রে,
রসায়ন শাস্ত্রে, কৃষি বিজ্ঞানে বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো আয়োডিন 131, এই আইসোটোপটা আমরা থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ইউজ করতে পারি। সোডিয়াম 24, এই যে আইসোটোপটা আছে এটা আমরা হার্টের রোগের চিকিৎসায় ইউজ করতে পারি। এছাড়া ধরো কোবাল্ট 60, ক্যান্সার সেলের চিকিৎসায় আমরা ইউজ করি। এছাড়া ধরো বিভিন্ন প্রস্তরখণ্ড অথবা জীবাশ্ম, এদের আমরা বয়স নির্ণয় করতে পারি, পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে। এছাড়া একটি গাছকে কেটে দীর্ঘদিন ধরে মাটিতে ফেলে রাখা হয়েছে, এই গাছটি কতদিন আগে কাটা হয়েছিল সেটাও আমরা তেজস্ক্রিয়তার সাহায্যে নির্ণয় করতে পারি। সুতরাং তেজস্ক্রিয়তার ইউজ বিভিন্ন দিকে এবং বিভিন্ন ভাবে আমরা করে থাকি। তো এই হলো তোমাদের পরমাণু নিউক্লিয়াস সম্পর্কিত তেজস্ক্রিয়তার বেসিক পার্টটা পড়ালাম। এটা আমার ফার্স্ট ভিডিও। আমার সেকেন্ড ভিডিওতে পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টার সেকেন্ড পার্টটা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন, এবং এই দুটি ভিডিওর ওপরই পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটি, দশম শ্রেণীর যেটা পরমাণু নিউক্লিয়াস আছে সেই চ্যাপ্টার সম্পূর্ণ অংশটি কভার করা আছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।